প্রেমে আপনি সবসময়ই ব্যর্থ, এটা সকলের নিজস্ব ধারণা। কিন্তু প্রেম যে পাথরকেও গলিয়ে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ আজকের এক্সপ্লেইন। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অসমাপ্ত ভালোবাসার গল্প নিয়ে। পুরো মুভিটি দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা জ্যাংকে দেখি, যে এই গল্পের হিরো। সে একজন মহাজনের হয়ে কাজ করে। যারা টাকা ধার নিয়ে শোধ দেয় না বা দিতে দেরি করে তাদের থেকে টাকা আদায় করার কাজ জ্যাং করত। সেই সুবাদে সে মং নামের এক লোকের কাছে যায় টাকা আদায় করতে। সেখানে গিয়ে মংয়ের কাছে টাকা চায়, কিন্তু সে দিতে পারে না। এরপর তার লোকেরা মংকে মারধর করে, কিন্তু মং বলে তার কাছে আসলেই টাকা নেই। যা ছিল তা তার মেয়ের সার্জারির জন্য ব্যয় হয়ে গেছে, আর আজ তার অপারেশন ছিল, কিন্তু টাকা জোগাড় হয়নি। এখানে মং আরও বলে জ্যাং চাইলে তাকে মেরে ফেলতে পারে। এটা শুনে জ্যাংয়ের মনে দয়া হয়, আর সে টাকা আদায় না করে উল্টো মংকে টাকা দিয়ে আসে। এরপর যখন সে তার মহাজনের কাছে ফিরে আসে তখন মহাজন তাকে অনেক কথা শোনায়। সে বলে এটা তাদের ব্যবসায়ী নিয়মের বাইরে, এরকম করলে ব্যবসা চালানো হবে না। এরপর জ্যাংকে একটা হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমরা গল্পের হিরোইন টিংকে দেখি। টিং আসলে মংয়ের মেয়ে ছিল। এখানে জ্যাংয়ের লোকেরা এসে কিছু কাগজে টিংকে দিয়ে জোর করে সই করিয়ে নেয়। জ্যাংয়ের নজর ছিল টিংয়ের উপর। সে অন্যরকম অনুভূতি অনুভব করতে থাকে, কিন্তু সে চুপ থাকে, কারণ সে চায় না আবার তার মহাজনের সামনে ছোট হতে। এদিকে জ্যাংয়ের ভাতিজি সবসময় তার কাছে টাকা চায় মেকআপ আইটেম কেনার জন্য। সেদিনের পর থেকে টিনের ব্যাপারেই ভাবতে থাকে, এমনকি অনেক জায়গায় তার পিছু নিয়ে ফলো করে। কিন্তু ঝামেলা তো তখন শুরু হয় যখন জ্যাং পিছু নিতে নিতে টিংয়ের কাজের জায়গায় চলে আসে। এর জন্য টিং অনেক রাগ করে। টিং একটা ব্যাংকে কাজ করত। জ্যাং তাকে নানাভাবে বোঝাতে থাকে কিভাবে সে তার বাবার লোন শোধ করতে পারে, কিন্তু টিং কোনোভাবেই তার সাথে কথা বলতে রাজি না। টিং সোজা বলে দেয় সে তার কথা শুনতে ইন্টারেস্টেড না, অন্য কাউন্টারে যাক যদি কাজ থাকে। কিন্তু জ্যাং সেদিন টিংয়ের কাউন্টারের সব টিকিট কেটে নিয়েছিল। কিনে নিয়েছিল এবং টিং রাগ হয় আর তার ম্যানেজারকে ডাকতে বাধ্য হয়। ম্যানেজারকে সে কমপ্লেন করে। ম্যানেজার এসে কি সমস্যা সেটা দেখার নাম করে টিনের ঘাড়ে হাত দেয়। এটা দেখে তো জ্যাং অনেক রেগে যায় আর সেখানে ম্যানেজারকে অনেক মারধর করে। এর থেকে বোঝা যায় জ্যাং হয়তো টিংকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু টিং ছিল সাধারণ একটা মেয়ে। তাকে কেন জ্যাং পছন্দ করবে? টিং একটা সাধারণ ঘরের মেয়ে, আর জ্যাং লোনের টাকা কালেকশন করে বেড়ায়। জ্যাংয়ের আচরণে বিরক্ত হয়ে টিং পুলিশের কাছে কমপ্লেন করতে চায়, কিন্তু পুলিশ তো জ্যাংকে আগে থেকেই চেনে, এজন্য কোনো কমপ্লেন লেখা হয় না। জ্যাং প্রতিদিন টিংয়ের সাথে দেখা করতে আসতো। এরপর একদিন আমরা জ্যাংয়ের ভাতিজিকে দেখি, যে কিনা স্কুলের রিপোর্ট কার্ডে জ্যাংকের সই নিতে এসেছিল। তখন তার রঙিন কলম দেখে জ্যাংকের একটা বুদ্ধি আসে। সে বাড়িতে গিয়ে তার ভাতিজির রঙিন কলম ব্যবহার করে একটা চার্ট বানায়, আর তাতে নিজের ছবিও আঁকে। পরের দিন সেটা টিংকে দেয় আর বলে, তোমার লোন শোধ করার এর থেকে সহজ উপায় আর নাই। এতে করে তোমার একটা টাকাও দেয়া লাগবে না, কিন্তু লোন শোধ হয়ে যাবে। টিং জানতে চায় কিভাবে সম্ভব এটা। জ্যাং বলে, তুমি আমার সাথে যেদিন যেদিন ডেটে যাবে সেদিন সেদিন এই চার্টে রং করবে। এভাবে আস্তে আস্তে সব চার্ট রং করা শেষ হয়ে গেলে তোমার লোন শোধ হয়ে যাবে। এটা শুনে টিং আরও রেগে যায় আর জ্যাংয়ের মাথায় জুস ঢেলে দেয়। জ্যাং তো আবার বেজ্জত হয়ে গেল। টিংয়ের জায়গায় অন্য কেউ হলে কখন মেরে ভর্তা করে দিত। যেহেতু টিংকে সে ভালোবাসে তাই সে কিছুই করতে পারছে না।
এদিকে হাসপাতালের বিল বাড়তেই থাকে। ডাক্তার টিংকে বলে দ্রুত বিল পরিশোধ করতে, তা না হলে সাধারণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। টিং তো চিন্তায় পড়ে যায় আর অনেককে কল করে হেল্প পাবার জন্য, কিন্তু কেউই সাহায্য করতে রাজি হয় না। টিংয়ের কাছে এখন একটা অপশনই বাকি আছে, জ্যাংয়ের সাথে ডেটে যাওয়া। পরের দিন সে জ্যাংয়ের সাথে দেখা করে আর বলে সে ডেটে যেতে রাজি। কি আর এমন হবে, শুধু কিছুক্ষণ বসে থাকা আর খাওয়া। এরপর দিন পার হতে থাকে আর জ্যাং একা একা বক্স রং করতে থাকে। এরকমটাই কথা ছিল তাদের মাঝে। জ্যাং এবার টিং এর সামনে ভদ্র ছেলে সেজে থাকার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না তেমন। এমনকি জ্যাং তার পোশাকের স্টাইল, চুলের স্টাইলও বদলে ফেলে, তবে এতে টিনের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। এরপর জ্যাং হাসপাতালে গিয়ে টিনের বাবার দেখাশোনা করে, যত্ন করে সময় কাটায়। এতে টিং মনে মনে খুশি হয় আর জ্যাংয়ের প্রতি আলাদা অনুভূতি কাজ করে। এরপর একদিন ডেটিংয়ের ফাঁকে জ্যাং ফোনে কথা বলতে উঠে গেলে একা একা বসেছিল টিং। তখন সে চার্টের কোণায় নিজের একটা ছবি আঁকে। টিংয়ের এ কাজ দেখে জ্যাং তো খুশি হয়ে যায়। সে এত খুশি হয়ে যায় যে সে সারা রাত ঘুমাতেই পারেনি। সে আঁকা ছবি দেখেই সকাল বানিয়ে ফেলেছে। এবার জ্যাং রাস্তা দিয়ে যাবার সময় দেখে তার লোকেরা একটা দোকানের কাছে টাকা আদায় করতে এসেছে, কিন্তু তার কাছে দেওয়ার মতো টাকা নেই। এজন্য তার স্ত্রীকে তার সামনেই মারপিট করা হয়। এ দৃশ্য দেখে জ্যাং অনেক রেগে যায়, তার নিজেদের লোককেই মারতে শুরু করে। তাদের বলে এভাবে না করে বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। এমন সময় সেখানে টিং চলে আসে আর পরিস্থিতি দেখে সে ভুল বুঝে নেয়। টিং ভাবে জ্যাং বুঝি টাকা আদায়ের জন্য এমন মারধর করছে। টিং দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যাং তার মহাজনকে গিয়ে বলে, আপনি লোক পাঠিয়ে তাদের কেন মারধর করলেন? আমি তো বলেছিলাম আমি গিয়ে টাকা আদায় করে আনবো। তখন মহাজন বলে, তোমার আশায় থাকলে আর টাকা আদায় হতো না, যেভাবে তোমার গার্লফ্রেন্ডের বাবার থেকে টাকা আদায় হয়নি, আর হবে বলেও আমার মনে হয় না। এরপর মহাজন আরও বলে, তুমি কি ভুলে গেছো যখন তোমার ভাইয়ের দোকান লোনে ডুবে গিয়েছিল আমি তোমাকে সাহায্য করেছিলাম, তোমাকে কাজে রেখেছিলাম তুমি যাতে তোমার ভাইকে সাহায্য করতে পারো। এখন যদি তুমি এমন করো, কাজ ঠিকভাবে করতে না পারো, তাহলে বলো, আমি তোমার ভাইয়ের থেকে যেভাবে পারি টাকা আদায় করব। তুমি কাজ ছেড়ে দাও। জ্যাংয়ের এবার খারাপ লাগে আর সে বলে, আমাকে যা বলার বলেন, কিন্তু আমার পরিবারকে নিয়ে কিছু বলবেন না। পরের দিন টিন হাসপাতালে এসে দেখে তার বাবা তার কেবিনে নেই। এটা দেখে সে ঘাবড়ে যায়। হাসপাতালের নার্সদের থেকে জানতে পারে সে ছাদে গেছে। টিং দ্রুত ছাদে গিয়ে দেখে তার বাবাকে নিয়ে জ্যাং বসে আছে, বই পড়ে শোনাচ্ছে। টিন এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার বাবা অনেকদিন হলো সূর্যের আলো বাড়ির পরিবেশ দেখে না, তাই বাইরে নিয়ে এসেছে। কিন্তু টিনের এসব পছন্দ হয় না। সে তার বাবাকে নিয়ে কেবিনে ফিরে আসতে চায়। তখন জ্যাং বলে, তোমার আবার কি হলো? কালকেই তো সব ঠিক ছিল, এখন কি সমস্যা? কিন্তু টিন তার উত্তর দেয় না, বরং চুপচাপ চলে আসে। তখন জ্যাং তাকে দাঁড় করিয়ে তার মনের কথা, ভালোবাসার কথা বলে। এর সাথে এও বলে তার চলাফেরা, পোশাক যদি টিংয়ের পছন্দ না হয় তাহলে সেটা পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু টিং কোনো উত্তর দেয় না, সোজা চলে আসে চুপচাপ। এই আঘাতটা অনেক বড় প্রভাব ফেলে জ্যাংয়ের উপর। এক প্রকার পাগল হয়ে যায় সে, অতিরিক্ত নেশা করতে থাকে, এমনকি নিজের দলের লোকজনকেও মারতে থাকে। শুধু তাই নয়, রাস্তাঘাটে অন্য কাউকেও মারতে থাকে। এরপর যখন টিং তার সাথে দেখা করতে আসা ছেড়ে দেয়, তখন সে মাতাল অবস্থায় হাসপাতালে চলে যায় তার সাথে দেখা করতে। গিয়ে দেখে টিনের বাবা মারা গেছেন। এটা টিং আর জ্যাংকের ওপর অনেক গভীর আঘাত হিসেবে পড়ে। সেদিনের পর থেকে টিং সবসময় ডিপ্রেশনে থাকতো। এরপর তার বাবার ফিউনারেলের সময় আসে। সেদিন সে একাই চার্চে ছিল। এটা দেখে চার্চের ফাদার জিজ্ঞেস করেন বাকি লোকেরা কখন আসবে, কাজ শুরু করতে হবে। টিং বলে কেউ আসবে না, ওর কেউই নেই, ও একাই। এর কিছু সময় পর জ্যাং তার লোকদের নিয়ে আসে টিংয়ের বাবার অন্তিম কাজে সাহায্য করতে। টিং যেন কোনোভাবেই নিজেকে একা না ভাবে।
এজন্য জ্যাং আর তার লোকেরা তার পরিবারের মতো হয়ে সব কাজে সাহায্য করে, তার বাবার ফিউনারেলে। এরপর অনুষ্ঠান যখন শেষের দিকে আসে তখন দুজন দোকানের মালিক যারা টিংয়ের কাছে টাকা পায় তারা কাছে আসে। টিং এটা দেখে একটু ঘাবড়ে যায়। এরপর তারা বলে জ্যাং আসলে অনেক ভালো মানুষ, তার জন্য তারা লোন শোধ করার জন্য আরও সময় দেয়। টিং বুঝতে পারে আসলে সে জ্যাংকে যত খারাপ ভেবেছিল তত খারাপ সে না। এরপর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে টিং জ্যাংকে ধন্যবাদ জানায় সারাদিন পাশে থাকার জন্য। পরের দিন জ্যাং কিছু চকলেট নিয়ে আসে টিংয়ের জন্য, কারণ সে কোথাও শুনেছে মেয়েদের রাগ ভাঙাতে হলে চকলেট খুব ভালো কাজ করে। চকলেট হাতে নিয়ে টিংও মুচকি হাসি দেয়, কারণ সে এখন বুঝতে পেরেছে জ্যাং এতটাও খারাপ মানুষ না। এরপর সে তাকে দুপুর 2টায় ছাদে নিয়ে আসে। দুপুরে তারা ছাদে দেখা করে আর অনেক সময় ধরে অনেক গল্প করে। এক সময় টিং জানতে চায় তার মধ্যে এমন কি দেখেছে যে তাকে পছন্দ করেছে। জ্যাং বলে টিংয়ের সব কিছুই তার ভালো লাগে, সে যেরকম মেয়ে পছন্দ করে টিংয়ের সব কোয়ালিটি আছে। টিংয়ের মনেও তখন জ্যাংয়ের জন্য ফিলিংস তৈরি হয়। টিং তখন জ্যাংয়ের গালে কিস করে। এরপর তাদের মধ্যে আবার আগের মতো সাক্ষাৎ গল্প শুরু হতে থাকে। টিং এর বাবার মৃত্যুর পর তার সব লোন জ্যাং শোধ করে দেয়। এরপর টিংকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, অনেক কেয়ার করত, যেখানে যেত প্রায় সব জায়গায় টিংকে সাথে করে নিয়ে যেত। এরপর একদিন রেস্টুরেন্টে সবার সামনে তাকে প্রপোজ করে। তবে টিংকে এটা মনে রাখতে হবে জ্যাং একজন গ্যাংস্টার, তার অনেক বাজে লোকদের সাথে ওঠা বসা আছে। তো যাই হোক, তাদের সম্পর্ক ভালোই চলতে থাকে। একদিন রাতে টিং জ্যাংকে বলে তার স্বপ্ন একটা টি স্টল খোলার। এজন্য সে বাবার জমানো ফান্ডের টাকা আর নিজের কিছু সেভিংস এক করেছে, তাও কিছু টাকা কম পড়ে গেছে। তখন জ্যাং বলে সমস্যা নেই, সে কিছু টাকা দিয়ে তার স্বপ্ন পূরণে সাহায্য করবে। এরপর তাদের 3 মাসের অ্যানিভার্সারি উপলক্ষে টিং রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, কিন্তু জ্যাং আসতে দেরি করে। সে গিয়েছিল লোনের টাকা তুলতে, সেখানে অনেক মারধর করে আর নিজে অনেক মার খায়। এরপর রক্তাক্ত অবস্থায় টিনের সাথে দেখা করতে আসে। এভাবে তাকে দেখে ঘাবড়ে যায় আর বলে দ্রুত হাসপাতালে যেতে হবে। তখন জ্যাং বলে সে এই কাজ ছেড়ে দেবে, কারণ এই কাজে অনেক রিস্ক। কাজ ছেড়ে দিয়ে সে টিনের সাথে টি স্টলে হেল্প করবে। এই কথা সে তার মহাজনকে গিয়ে একইভাবে বলে। সে আর কাজ করবে না, ছেড়ে দেবে। তার মহাজন তাকে বলে তুমি ওই মেয়ের জন্য সব কিছু ছেড়ে দিচ্ছ, পরে পস্তাবে। জ্যাং বলে তার এসবে কিচ্ছু যায় আসে না। এরপর সেখান থেকে এসে জ্যাং টি স্টলের জন্য জায়গা খুঁজতে বের হয় টিংয়ের সাথে, কিন্তু যে জায়গা পছন্দ করে তার দাম অনেক বেশি, এত টাকা তাদের কাছে নেই। জ্যাং ভাবতে থাকে কি করে সাহায্য করা যায়। এরপর অনেক কিছু ভেবে কোনো উপায় না পেয়ে সে তার মহাজনের থেকেই লোন নেওয়ার চিন্তা করে। এরপর সে তার মহাজনের কাছে গেলে সে বলে আজ সন্ধ্যায় ক্যাসিনোতে একটা ডিল আছে, সেখানে গিয়ে টাকা দিয়ে আসলে সে জ্যাংকে কিছু টাকা বেশি দিতে পারবে কাজের জন্য। সেদিন রাতে জ্যাং টিংকে তার পছন্দ করা জায়গার ডিটেলস দিয়ে বলে এটা কেনা যায়, কিন্তু টিং বলে এত টাকা কোথা থেকে আসবে। তখন জ্যাং মিথ্যা বলে যে তার মহাজন তাকে রিটায়ারমেন্টের বোনাস দিবে, এরপর তারা সব ঠিকঠাক হলে বিয়ে করে নেবে। টিং এসব শুনে খুশি হয়। এরপর সে টিংকে জড়িয়ে ধরে। টিং সব স্বাভাবিকভাবেই নেয়। পরের দিন জ্যাং টাকা নিয়ে সেই ক্যাসিনোতে যায় যেখানে ইল্লিগালভাবে জুয়া খেলা হতো। জ্যাং টাকা দিয়ে তার মহাজনকে দিয়ে দেয় আর কাজের বোনাস নিয়ে বের হয়ে আসতে থাকে। আর হঠাৎই সেখানে একদল গুন্ডা মুখোশ পরে এসে সবাইকে মারতে থাকে। সবাই ভয়ে পালিয়ে যায় আর গুন্ডারা সেখানে থাকা সব টাকা লুট করতে থাকে। জ্যাংকো সে তাদের সাথে মারামারি করে। এক পর্যায়ে যখন মুখোশ খুলে ফেলে তখন দেখা যায় এরা তাদের দলেরই লোক, মানে মহাজন প্ল্যান করে এসব করছে। এখানে জ্যাংয়ের কাছে সব টাকা ছিল আর গুন্ডারা তাকে মেরে তার টাকাও নিয়ে নেয়। এদিকে টিন সে জায়গা কেনার ব্যাপারে সকাল থেকে কোম্পানিতে গিয়ে বসে আছে। সন্ধ্যার সময় মার খেয়ে রক্তাক্ত অবস্থায় যখন জ্যাং আসে তখন বাইরে এসে টিং জানতে চায় তার এই অবস্থা কেন। জ্যাং বলে সব শেষ হয়ে গেছে, সব টাকা নিয়ে গেছে।
টিংয়ের বাবার টাকা, টিংয়ের জমানো টাকা সব নিয়ে গেছে। টিং বলে, আসলে তুমি কোথায় গিয়েছিলে? জ্যাং তখন বলে সে জুয়া খেলতে গিয়েছিল, যেখানে টিং কিছু না বলে জ্যাংকে নিয়ে বাড়ি ফিরে যেতে বলে। জ্যাং তখন বলে, আমি এমনই, এরপরও কি তুমি আমাকে ভালোবাসবে, আমার সাথে থাকবে? আমি কোনোদিন ভালো হতে পারবো না। আরেকটা কথা, তোমার বাবার লোন অর্ধেক শোধ করেছি, তুমি কি এজন্য আমার সাথে আছো যে বাকিটা শোধ করে দেব? এসব শুনে এবার টিংয়ের রাগ হয় আর সে জ্যাংকে থাপ্পড় মারে আর বলে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসিনি কখনো? সব অভিনয় ছিল। এটা বলে সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে চলে যায়। তার বাবা মারা যাবার পরে প্রথম তার একাকিত্ব অনুভব হয়। জ্যাংয়েরও টিংকে এভাবে দেখে অনেক কষ্ট হয়। এরপর সে একা একা মদ খেতে থাকে। তখন একটা পুলিশ এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে বসে মদ খাচ্ছ কেন? এরপর জ্যাং রাগ করে বলে, কেন, আমি কি মদ খেতে পারবো না? এই বলে শেষে পুলিশকে মারতে থাকে। এর কারণে এবার জ্যাংয়ের জেল হয়ে যায়। জেলে গিয়ে 6 মাস পর তাকে ভালো ব্যবহার করার জন্য জামিন দেওয়া হয়। এরপর সে জেল থেকে বের হয়ে সোজা একটা লোকের সাথে দেখা করে, যে কিনা সেদিন রাতে জ্যাংয়ের থেকে টাকা নিয়ে পালিয়েছিল। কিন্তু সে জানায় সে জ্যাংয়ের টাকা নেয়নি, জ্যাংয়ের টাকা সেই মহাজনই নিয়েছে। এরপর সে ঠিকানা নিয়ে সে মহাজনের সাথে দেখা করে, যে কিনা এখন রাজনীতিতে যোগ দিয়েছে। এরপর সে তার কাছে গিয়ে টাকা চায় আর বলে এই টাকা তার ছিল না, অন্যের আমানত, দয়া করে সে টাকা ফেরত দিয়ে দেন। কিন্তু মহাজন বলে, কিসের টাকা? সে কিছুই জানে না, এমনকি সে জ্যাংকে চিনতেও অস্বীকার করে। এরপর জ্যাং তার হাতে পায়ে ধরে, কিন্তু মহাজন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর জ্যাং সেখান থেকে বেরিয়ে টিংয়ের খোঁজ করে। টিং অনেক গরিব হালে দিন পার করছিল, কারণ তার তো সব টাকাই লুট হয়ে গেছে। এরপর দিন জ্যাং আবার তার মহাজনের অফিসে যায় আর সেখানে সবাইকে মারধর করে। একটা গ্যাসের সিলিন্ডার আর লাইটার নিয়ে বসে থাকে। মহাজন আসলে তাকে বলে, আমার হাতে সময় বেশি নাই, টাকাটা দয়া করে ফেরত দিন, না হলে আমি এখানে সবাইকে মেরে দেব ব্লাস্ট করে। এখানে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যখন জ্যাং জেলে ছিল একদিন সে অজ্ঞান হয়ে যায়। তখন জেলের ডাক্তার তাকে চেক আপ করে জানায় তার ব্রেন টিউমার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না। যদিও সে সঠিক চিকিৎসা নেয়, তাও বেশি দিন তার হাতে সময় নেই। এজন্য তাকে দ্রুত জামিন দেয়া হয়। সিন আবার বর্তমানে চলে আসে। জ্যাং তার মহাজনকে বলে, টাকাগুলো ফেরত দিয়ে দিন, আমার হাতে এখন খুব বেশি সময় নেই, আমি কথা দিচ্ছি পরের জন্মে আপনার ঋণ আমি শোধ করে দেব। মহাজন এখানে কিছুটা ভয় পায় আর সে জ্যাংকে টাকা ফেরত দিয়ে দেয়। এই টাকা নিয়ে জ্যাং দেখা করে টিংয়ের সাথে, কিন্তু টিং কথা বলতে চায় না। সে বলে, তোমার কি মনে হয় সেদিন টাকার জন্য আমি তোমাকে ছেড়ে এসেছিলাম? এরপর টিং চলে যেতে থাকে, কিন্তু জ্যাং তাকে জড়িয়ে ধরে টাকাগুলো নিতে অনুরোধ করে। কিন্তু টিং তো এবার জ্যাংকে থাপ্পড় মেরে দেয়। এবার জ্যাং মাথা ব্যথা শুরু করে। সে এই অবস্থায় পিছন থেকে টিংকে জড়িয়ে ধরে, অনেক অনুরোধ করে, কিন্তু টিং তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। জ্যাং সেখানে বসে থাকে। তার মাথা ব্যথা কমলে সে উঠে চলে আসে। এরপর আমরা জ্যাংকে আবার থানায় দেখি, তার পরিবারকেও দেখি, তার বাবা বোনকে দেখি। তার বাবা তাকে অনেক বকাঝকা করে, এমনকি বাজে ছেলেও বলে। সেদিন বাসায় ফিরে তার দুলাভাইয়ের সাথেও তার মারামারি হয়। এরপর একদিন রাতে সে তার বাবার সাথে কথা বলে আর তার পা টিপে দিতে দিতে বলে, কাল সে চলে যাবে এখান থেকে সারা জীবনের জন্য। সারা জীবন যে অপরাধ করেছে তার জন্য শেষ ক্ষমা চায়। এর মাঝে জ্যাং প্রায় টিংয়ের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখে। এরপর একদিন সে রাস্তায় বেহুশ হয়ে পড়ে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। সেদিন সে পাশের রেস্টুরেন্টে টিনকে দেখতেই গিয়েছিল। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে জ্যাং জানতে পারে টিং তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। এরপর টিং যখন দেখা করতে আসে তখন জ্যাং তার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। টিং জানতে পারে জ্যাং বাস স্টপের দিকে যাচ্ছে, আরও জানতে পারে তার ব্রেন টিউমার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না। আর জেল থেকে শুধু এজন্যই বের হয়েছিল যে যাতে টাকাটা ফেরত দিতে পারে, নিজের চিকিৎসা করার জন্য না। এখন টিং বাস স্ট্যান্ডের দিকে যেতে থাকে আর নিজেকে দোষারোপ করতে থাকে জ্যাংয়ের সাথে বাজে ব্যবহার করার জন্য, অসুস্থ জ্যাংকে থাপ্পড় মারার জন্য। সব কিছু কল্পনা করতে করতে জ্যাংকে খুঁজতে থাকে। এরপর সে অনেক খোঁজার পর জ্যাংকে পায়। তখন তাকে জড়িয়ে ধরে বলে আবার তাকে একা করে যেন চলে না যায়।
এরপর টিং জ্যাংকে একসাথে সময় কাটাতে থাকে, তার যত্ন নেয়, ভালো ভালো রান্না করে খাওয়ায়, এমনকি সেই টাকাটা দিয়ে সার্জারিও করায়। কিন্তু এতে সুস্থ হবার চান্স অনেক কম ছিল। কিন্তু জ্যাং এতে হাল ছাড়ে না, কারণ সে দুর্বল হলে টিং দুর্বল হয়ে যাবে। এরপর আস্তে আস্তে জ্যাংয়ের শরীর সার্জারির পরে দুর্বল হতে থাকে। একদিন জ্যাংকে ছাদে নিয়ে টিন আলো বাতাস আকাশ দেখায়, কিন্তু অবশেষে কিছুই আর ঠিক হয় না। সব মায়া ছেড়ে জ্যাং চলে যায় পরপারে। মানুষের জীবন আর সময়ের কোনো ভরসা নেই, কখন যে কে চলে যাবে তার ঠিক নেই। জ্যাং আর পৃথিবীতে নেই, কিন্তু এর সবচেয়ে বড় প্রভাব পড়ে তার বাবার উপর। সে এতই মানসিকভাবে আঘাত পায় যে তার স্মৃতি হারিয়ে যায়। জ্যাংয়ের ফিউনারেলের অনেক লোক আসে, যাদের জ্যাং কোনো না কোনোভাবে উপকার করেছিল। জ্যাং হয়তো অসহায় হয়েই খারাপ পথে আসে, কিন্তু মানুষ হিসেবে সে খারাপ ছিল না। এজন্য হয়তো আজ এত মানুষ তার শেষ কাজে এসেছে, তাকে বিদায় দিতে। এর কিছু বছর পর টিং জ্যাংয়ের বাবাকে নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু তার বাবার তো মনে নেই জ্যাং মারা গেছে। তাই সে বারবার প্রশ্ন করে জ্যাং কবে আসবে। টিং বলে এই তো কদিন পরেই আসবে, এছাড়া আর কি বলবে। এরপর আমরা দেখি টিং তার অফিসের টেবিলে সেই চার্ট রেখেছিল, যার বক্সগুলো এখনো পূর্ণ হয়নি, আর হবেও না। সব কিছু ঠিকঠাক করার জন্য যখন সময় এলো, তখনই জ্যাংয়ের কাছে সময় শেষ হয়ে গেল। জীবন কত অদ্ভুত, তাই না? আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।